সৃজিতের কল্যাণে অতি উত্তমে উত্তম কুমারের লিপে গলা দিয়ে যেটা হয়েছে সেটা হয়েছে যে অনেক মানুষের মনে আঘাত লেগেছে ভয়েস আমার শুনে, দেখে তখন তাদের কোনো কিছু মনে হয়নি, এতটাই মিলেমিশে গেছে। অনেকে আমায় বলেছেন, অনেক বড় বড় সাংবাদিক, বোদ্ধা, উনি আমায় টিটো দা, দীপঙ্কর দে নিজে ফোন করে বলেছেন, চূর্ণী গাঙ্গুলি, যে উত্তমের যোগ্য কণ্ঠস্বর যদি কেউ থাকে তাহলে তুমি। কিন্তু সাধারণ মানুষদের যেই শুনছে কেউ কেউ যে এটা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, তখনই তারা কিছু অ্যাবিউজ ওয়ার্ড ইউজ করছে, যেটা আমি দুঃখ দিচ্ছে। কিন্তু আমি তো উত্তম কুমার হতে চাইনি, আমি জানি যে উত্তম কুমার হওয়া যায় না। উত্তম কুমার বহু যুগ অন্তর একজন করে আসে, সেটা আমি নয়, স্বয়ং সত্যজিৎ রায়, যিনি অসম্ভব প্রাগম্যাটিক মানুষ, তার উত্তমবাবু স্মরণ সভায় টেকনিশিয়ান স্টুডিওতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এই কথা, যে উত্তম কুমার আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও হবে না। আমার বাপ কাকারা এরকম কথা বলে, যা হয়েছে না আর জীবনে হবে না। এই কথাটা যখন প্রাগম্যাটিক সত্যজিৎ রায় বলেন, তখন তো সেই কথাটা ধারভারকে মানতেই হয়। এবং এখনো তো দেখলাম তাই, যে তৈরি করা ক্রেজ যদি বলো তাহলে আলাদা কথা, কিন্তু ওই মৃত্যুর 42-44 বছর বয়সে, মানে 44 বছর পার হয়ে যাওয়ার পর একটা মানুষের এইরকম, তিনি নই, এ তো বটেই। কি হয় অনেক সময় গলার টেক্সচারে, যেমন উত্তমবাবুর গলার টেক্সচারের সঙ্গে হেমন্তবাবুর টেক্সচার, সন্তু মুখার্জির টেক্সচার, প্রেমাংশু বসুর টেক্সচার এবং হয়তো আমারও টেক্সচারের মিল আছে। এবং যেহেতু আমি নিজে গর্ব করে বলতে পারি আমি একজন ভালো অভিনেতা, যারা আমাকে উত্তম কুমার বলে, উত্তম কুমার ভাবছেন নাকি নিজেকে? না 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 না, আমি আপনার মতো গণ্ডমূর্খ নই, আমি উত্তম কুমার ভাবছি না। সৃজিত একটা সমস্যায় পড়েছিল, ওই ডায়ালগগুলোয় একটা বিজিএম এর গন্ডগোল এসেছিল, সংলাপগুলোকে রাখা অবশ্য কর্তব্য ছিল, তাহলে কাজটা হতো না। সেই জায়গায় আমাকে বলে, আমি তখন সেই কাজটা করেছি, এইটুকু মাত্র। তার বাদে আমি কিছুই ভাবছি না। আমি নিজেকে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ভাবতেই খুব গর্বিত যে আমি অভিনয়টাই করতে পেরেছি এবং এত বছর বাংলা থিয়েটারে মানুষ আমাকে মেনে নিয়েছে। তবে এই যে আনন্দের কথা বললে, হ্যাঁ, আবার অজস্র মানুষ ভালোবাসা জানিয়েছে, এরকম কথাও বলেছে, আপনার কণ্ঠস্বরটা না হলে না ওইটা পূর্ণ হতো না, এরকম কথাও বলেছে, স্বয়ং সৃজিত মুখার্জি নিজে বলেছেন। ফলে এই পয়লা বৈশাখটায় যে ওই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে, আর তার ভালো লাগা কাজ করার সঙ্গে আমার একটা অন্য স্মৃতি জড়িয়ে আছে। যেহেতু আমার মামা যাত্রার কিংবদন্তি নট স্বপন কুমার, তাকে যাত্রার উত্তম কুমার বলা হতো, তার অভিনয়ের কোনো মিল ছিল না, জনপ্রিয়তার নিরিখে বলা হতো, স্টারডামের নিরিখে বলা হতো। যে উত্তম কুমার যদি কোনো প্রডিউসারকে সই করে দিতেন যে আমি আপনার পরের ছবিতে আছি, তাহলে সেটা প্রায় একটা সোনার বাঁটের মতন, সেটা নিয়ে গিয়ে যাকে দেখালে সে টাকা দিয়ে দিত। তেমনি স্বপন কুমার যদি বলতেন যে অমুক সনে, ওদের তো বাংলার সন যাত্রায়, অমুক সনে আমি অমুক দলের সঙ্গে যুক্ত রইলাম, সেই দলের লোককে চেনার দরকার নেই, সেটা নিয়ে কলিয়ারি বেল্টে গিয়ে ফেললে তারা টাকা দিয়ে দিত। এই জন্যে স্বপন কুমারকে যাত্রার উত্তম কুমার বলা হতো। তা সেই স্বপন কুমারকে অসম্ভব স্নেহ করতেন উত্তম কুমার। এবং ওর সপ্তপদীপালা দেখতে এসছেন স্বপন বন্দনা, স্বপন কুমারের 25 বছর অভিনয় পূর্তিতে। আগের দিন স্ত্রীও দেখতে এসেছেন, দুদিন পরপর উত্তম কুমার 3 ঘন্টা ধরে পালা দেখতে আসছেন। সপ্তপদীর দিন আমি আমার বাবা মা দেখতে গেছি, আমাদের সিটটা পড়েছে উত্তম কুমারের ঠিক, উত্তম কুমার সুপ্রিয়া দেবী তার ঠিক পেছনটায়, মানে আমি যেখানে উত্তমবাবু বসলেন গালের ব্রণটাও আমি দেখতে পাচ্ছি, মানে কি সুবাস মেখেছেন সেটাও নাকে ভীষণভাবে পাচ্ছি, প্রায় নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছি, এইরকম জায়গা থেকে উত্তম কুমারকে দেখেছি। তারপর আলোটা, মানে পালার শেষ দৃশ্য হবে, শেষ হবে এরকম সময় উনি উঠে যাবেন, এটা আমরা আন্দাজ করে নিয়ে আমি, আমার মা রবীন্দ্র সদনের গ্রিন রুমে চলে গেলাম। ঠিক তাই, উনিও বেনুদিকে নিয়ে ঢুকলেন এবং তারপর আমার মামা ঢুকলেন। আমি একবারে বাচ্চা ছেলে, কোনো প্রশ্ন নেই, একটা বড় লোক হলে তার সামনে গিয়ে দাঁড়ালে তিনি একটু বিরক্ত হতেন, আমি ছোট ছেলে সেটিয়ে গেছি তার পাশে। এই ফিস ফিস করে কথা বলতেন, খুব আস্তে কথা বলতেন।
আমি শুনতে পাচ্ছি উনি মামাকে বলছেন, তোমার কৃষ্ণেন্দু অনবদ্য। মানে কতখানি বিনয়ী, নিজেই কৃষ্ণেন্দু চরিত্রে, মানে বছরের পর বছর মানুষ কৃষ্ণেন্দু বলতে উত্তম কুমারকে বোঝে। এই সৃজিতের ছবিতেও তাই। সেই কৃষ্ণেন্দু চরিত্র আরেকজন অন্য মাধ্যমে করছে, তাকে বলতে দ্বিধা হলো না যে তুমি কৃষ্ণেন্দু অনবদ্য। কিন্তু আমি ছবিটাকে মিস করলাম। এই গলাটা, এই কথাটা আমার কানে এখনো বাজে। তখন আমার 12-13 বছর বয়স, হ্যাঁ 13 তো বটেই। ছবিদারকে আমি মিস করলাম। এই যে স্মৃতিটা, এবং আমার দিকে চেয়ে একবার মুচকে একটু হাসলেন, আমার এখন সেইটা মনে হয় যে তখন মানুষটা ভেবেছিল যে নিশ্চয়ই অমরত্ব পাবেন ভেবেছিলেন। তখন তো তার একদম মধ্য গগন ছাড়িয়ে প্রায় আরো ঊর্ধ্বে। কিন্তু এটা কি ভেবেছিলেন যে আমার মৃত্যুর 44 বছর পর সৃজিত মুখার্জি বলে একজন অসম্ভব গুণী পরিচালক ছবি করবে, আর সেই ছবিতে আমার দেশের মানুষজনের এতই তাদের যত্ন যে আমার ছবিগুলো এমনভাবে রাখবে যে তাতে সাউন্ড নষ্ট হয়ে যাবে, এবং সেই সাউন্ডের জন্য এই ছোঁড়া সেদিন আমার লিপে গলা দেবে, এইটা ভেবে যে ভালো লাগাটা, সেইটা আমার নিজের ব্যক্তিগত ভালো লাগা। এর সঙ্গে আমি উত্তম কুমার এরকম পাগলামি আমার মধ্যে নেই। আমি শুধু ওই ভালো লাগাটুকু, ওই ছোঁয়াটুকু, যে আমি তাকে ছুঁতে পারলাম, সেটা এই পয়লা বৈশাখে আমার কাছে নতুনভাবে নতুন একটা আবহাওয়া তৈরি করেছে। তখন তো উত্তম দা, আমি তো অভিনেতাই হতাম, অভিনেতা ছাড়া কি হব আমি। উত্তমদার বাড়ি যেতাম এবং আমিও ধুতি পাঞ্জাবি পরতাম, পরে ওকে সকালবেলায় গিয়ে প্রণাম করতাম। আর ওর মধ্যে তো ঘামান্ড ছিল না। আমি সবার মুখে শুনেছি যে একে তো লক্ষ্মী পুজো এবং জন্মদিনে ওর বাড়ির দরজা খোলা থাকতো, সবাই ঢুকতে পারত। আমার মা একবার ওকে ফোন করেছিলেন, বলেছিলেন যে আমি স্বপন কুমারের বোন। তখন উনি খুবই উষ্ণতা দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে সবাই তো আপনাকে প্রেম নিবেদন করে, আমি যদি ভাই ফোঁটা দিই। তখন উনি বলেছিলেন এর থেকে বড় বড় প্রাপ্তি আমার কাছে কিছু নেই। ভাই ফোঁটার দিন আমি যদি যাই, বলে কিচ্ছু বলতে হবে না, একটা ফোন এই নাম্বারে ফোন করে দেবেন, আমি অপেক্ষা করব, আপনি চলে আসবেন। তার আগে 24শে জুলাই সব শেষ করে দিল। অনেকের অনেক ইচ্ছে অপূর্ণ রয়ে গেল। এত তাড়াতাড়ি ড্রপ সিন পড়বে কেউ ভাবেনি। সেইটা একটা ব্যাপার। তা আমি সেই সময় যদি থাকতাম তাহলে তো নিশ্চয়ই ওই রকম ধুতি পাঞ্জাবি কি পাঞ্জাবি পায়জামা পরে ওর বাড়িতে গিয়ে প্রণাম করতাম, বেনুদির হাতে রান্না খেতাম, উনি হারমোনিয়ামটা নিয়ে বসতেন, সত্যি বসতেন লিটারারি বসে, যেটা আমি শুনেছি স্টেজে উনি গান গাইছেন। টালা পার্কে আমরা নেমেছি, আমি তখন আরও ছোট, হেমন্তবাবুর গলা ভেসে আসছে, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। টেক্সচারটা হেমন্তবাবু আজ তো হেমন্তবাবুর আসার কথা না। টালা পার্ক এরম পরপর একদিন মান্না দে, একদিন হেমন্ত মুখার্জি, একদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনেত্রী সঙ্গের শেষ রক্ষা নাটক এরকম হতো। ফট করে উত্তমবাবু চলে এসছে, ঢুকে দেখি হেমন্তবাবু না গান গাইছেন উত্তম কুমার, এবং এই গানটা তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, এটার অত্যন্ত প্রিয় গান ছিল। তো উনি গান গাইতেন, আর আমার গলাতে একবারে সুর নেই তা নয়, আমি হয়তো এক কলি ধরলাম, উনি যদি প্রশ্রয় দিতেন তাহলে হতো। তবে একটা কি, যে তখন আমি আমার নিজের অভিনয় বলাটা ভুল, কারণ আমাদের নিজের শিল্পটার শুধু নিজের হয় না, ওটা ইনহেরিট করে সবাই সব ক্ষেত্রে। গাভাস্কারের একটা স্ট্রোকের টাচ শচীনের মধ্যে পাওয়া যায়, তেমনি তপন সিনহা নিজে তার আত্মজীবনীতে লিখেছিলেন যে ইন্দ্রপুরী স্টুডিওতে উত্তমের সঙ্গে দেখা হয়েছে, আগের দিন রাত্রে নাইট শোতে পূর্ণতে আমি আর অরুন্ধতির স্ত্রী দেখেছি। তো ওকে দেখতে পেয়ে আমি বলছি, উত্তম তুই ফাটিয়ে দিয়েছো। রমায় তপনদা তুমি বলতো, ও তপনদা তুমি বলছো। তপনবাবু সেটা খেয়াল না করে বিভিন্ন ছবির মুহূর্তগুলো, ওই জায়গাটা যে করলে, ওই জায়গাটা ওইখানটা যেরকম অভিনয় করলে,
বলছে, আরো ফাঁকে ফাঁকে সমানে উত্তমবাবু বলছেন, তপনদা তুমি বলছো। হঠাৎ কথাটা খেয়াল করতে তপনবাবু ইরিটেট হয়ে যান, এটা তুমি কি বলছো, আমি কার কথা বলছি, আমি তো আমার কথাই বলছি। উত্তমবাবু বলছে, তাই তো অবাক হয়ে যাচ্ছি তুমি বলছো কি করে, কারণ আমি তো সাটুসা ছবিটাকে মেরেছি, সেটা তোমার চোখে ধরা পড়লো না, তুমি ছবিটাকে নিয়ে এত কাজ করেছো। এইরকম বিনয়ী এবং ওই ট্রুথটা বলবার হিম্মত রাখেন। তার মানে কি উনি ছবি বিশ্বাসের অ্যাজমাটে, তবে কাল যাকে স্পর্শ করেছিল, উনি কি এইরকম স্ক্যানিং নিয়ে কথা বলেছেন তা নয়। ছবিবাবু ভুল বললাম, হাঁপানি নিয়ে কথা বলেছেন, ছবিবাবু স্ক্যানিংটা নিয়েছেন। তেমনি আমাদের মধ্যেও উত্তমবাবু সৌমিত্র চ্যাটার্জি লুকিয়ে থাকতে বাধ্য। এটা ঋতুপর্ণ ঘোষ ভালো বলেছিল, যে ছেলে মেয়ের মুখে যদি বাপ কাকা মা মাসির আদর না থাকে তাকে তো জারজ বলে। সে তো ওই বহমানতা নিয়ে মাইকেলের সারাৎসার নিয়ে রবীন্দ্রনাথ আবার আরেকটা উত্তরণের পথ, জীবনানন্দ আবার সেইটা থেকে আর একটা উত্তরণের পথ, তারপর আবার সেখান থেকে এসে গেল শক্তি চট্টোপাধ্যায় আর এক উত্তরণের পথ, এইভাবে এগোয়। কিন্তু আমরা নিয়ে চলি, রেভলিউশন মানে ফেলে দেওয়া না, তাকে গ্রহণ করে তুমি চলতেই পারবে না। ফলে সেই অভিনয়টা থাকতো এবং উত্তমবাবুর সঙ্গে অভিনয় শেয়ার করতে পারতাম, পাঠ করতে পারতাম। কখনো কখনো যদি হঠাৎ করে গিয়ে একটু ওর অ্যাক্টিং মেরে দিতাম, কানটা মুলে বলতো, এটা কি হচ্ছে রে বদমাইশ ছেলে, হ্যাঁ খুব দিলি, এইগুলো রিলিজ করতে পারতাম। একটা বটবৃক্ষের সামনে থাকতাম, তো এখন বটবৃক্ষ কোথায়। এই যে হঠাৎ দেখা হতে পারে এই বিশ্বাস তো বাঙালির মনে সৃজিত মুখার্জি প্রথিত করে দিয়েছে, নাহলে তো এরকম স্বপ্ন মানুষ দেখতে সাহস পেত না। হালখাতায় করতে গিয়ে যদি উত্তমবাবুর সঙ্গে দেখা হতো তাহলে কি বলতাম, একটা কথা বলতাম, উনি বেনুদিকে বলেছেন যে আমার তো মূর্তি হবে, যদি মূর্তি হয় তাহলে মাথাটা ছাতা করে দিও, কাক বকে বড্ড নোংরা করে, এরকম বলেছিলেন হাঁটতে হাঁটতে। কিন্তু শেষের দিকে ছবিগুলো স্ক্রিপ্টের কারণে, পরিচালকের কারণে ছবিগুলো দাঁড়াচ্ছিল না, উনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছিলেন। উনি একটা ইন্টারভিউতে, এটি আমাদের আনন্দবাজার পত্রিকাতে ইন্টারভিউতে বলেছিলেন যে আমার মাঝে মাঝে ইচ্ছে করে এই টালিগঞ্জে যেখানে ওর মূর্তি হয়েছে ওইখানেই চায়ের দোকান ছিল একটা, ওই চায়ের দোকানের সামনে বসে থাকি, আর যে এইখানে টালিগঞ্জের এতে ঢুকবে তাকে জিজ্ঞেস করি কি করতে ঢুকছেন, ছবি করতে, কি জানেন ছবির, ক্যামেরা করতে ঢুকছেন, কি বোঝেন ক্যামেরার, আমি জিজ্ঞেস করব। এই ফ্রাস্ট্রেশনে এসে পৌঁছেছিল। তো তাই একটা এই ক্রাইসিসও হয়তো তার মধ্যে ছিল, যা আমি কতদিন সারভাইভ করব, মানে বাঁচবো পার্থিব অর্থে নয়, অর্থাৎ অলৌকিক অর্থে, অর্থাৎ এই যে যেভাবে উনি বেঁচে আছেন কতদিন বাঁচব। এবং অনেকে উত্তমবাবুকে একসময় বাম লেফট হওয়া, প্রগতিবাদী হওয়ার প্রথম শর্ত ছিল উত্তম কুমারকে নস্যাৎ করতে হবে, এটা ছিল প্রথম শর্ত। তাই জন্য অনেক ইন্টেলেকচুয়াল আর্টিস্ট, অনেক ইন্টেলেকচুয়াল লেখক সাহিত্যিক, তারা উত্তম কুমারকে মনে করতেন তিনি হচ্ছেন সময়ের ফসল, সময় চলে গেলে উনি থাকবেন না। এই ছোঁয়াচে রোগটা হয়তো তাকেও কোথাও স্পর্শ করেছিল, হয়তো মনে হতো যে থাকবো বেঁচে মানুষের মনে। সেইটা বলতাম, দেখো 44 বছর চলে গেছো, সারা পৃথিবীর ইতিহাসে এক চার্লস চ্যাপলিন ছাড়া আর কোনো নজির নেই যে 44 বছর চলে যাওয়ার পর আর তিনি প্রাসঙ্গিক আলোচনায়। আজকে সামান্য আমার খারাপও লেগেছে, আবার গর্বও হয়েছে। একটা কথা সত্যি, আজ 27 বছর লাগাতার থিয়েটার করছি, আর 85 সাল থেকে থিয়েটার করছি ধরলে কত বছর হয় সেটা আপনারা হিসেব করে দেখুন। হ্যাঁ, বিভিন্ন পত্রিকায় আমার সম্পর্কে লেখা বেরিয়েছে, বড় বড় আলোচকরা লিখেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন আমার হ্যামলেট দেখে যে এই অভিনেতা আমাকে আর কত মুগ্ধ করবে। কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পরে আমি যতগুলো ইন্টারভিউ দিলাম আফটার উত্তম কুমার, আমি
তার সিকিভাগ ইন্টারভিউ দিইনি থিয়েটার করে। আজকে এক একটা এতে 20,000 30,000 ভিউয়ার্স, সেই উত্তম কুমারের দয়ায়, উত্তম কুমারকে ছুঁয়েছি বলে। এইটুকু বলতাম যে দেখো কিরম বেঁচে আছো, দেখো তোমার মূর্তি ভালো হোক মন্দ হোক, মূর্তি থাক না থাক, মেট্রো স্টেশনে তোমার নাম না থাকুক, কিন্তু তুমি কিভাবে বেঁচে আছো মানুষের মনে, সেইটা বলতাম। আমার নস্টালজিয়া আমার মামাকে ঘিরে। এক তো ঘিরে আমাদের ছোটবেলায়, তখন সব থেকে আনন্দ হচ্ছে যে আমার বাগবাজার পাড়ায় থাকি এবং বাগবাজারের বেশ কিছু অঞ্চল বহুদিন ধরে জায়গাটা প্রায় বউবাজারের মতন, অসংখ্য সোনার দোকান, তাছাড়া পাশে হাতিবাগান কাপড়ের দোকান, এবং আমার মা জ্যাঠাইমা কাকিমা এদের চলই ছিল যে ওই, এবং পাড়ার অনেক জ্যাঠাইমা কাকিমাদের যে ওই দোকানে যাওয়া, হালখাতায় কিছু দেওয়া, এবং ওই ক্যালেন্ডার এবং মিষ্টি। এবং তখনও দেওয়ালে ওই অকারণ ক্যালেন্ডার রাখাটা খুব খারাপ জিনিসের, মধ্যবিত্ত মানসিকতা তো, ওই আনসফিস্টিকেটেড ব্যাপারটা ছিল। ফলে একটা ভালো রাধাকৃষ্ণ পেলে, একটা ভালো গোপালের ছবি পেলে, একটা শিবের ছবি পেলে, ফলে কি পেলে কে ওই ক্যালেন্ডার, ওই তার সঙ্গে মিষ্টির বাক্স বাড়িতে এসে উজাড় হতো। সেদিন রাত্রিরা রান্না হতো না, এখানকে রামদুলাল কোম্পানির চপ, শ্যামদুলাল কোম্পানির মিষ্টি, ক্ষীরমোহন, এই 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 সব, এইটার একটা অসম্ভব নস্টালজিয়া কাজ করে। আর একটা নস্টালজিয়া হচ্ছে যেটা হচ্ছে যে তখন আমি নাটক লিখি, সেই সময় অজিত গঙ্গোপাধ্যায়, যিনি হংসরাজ ছবি পরিচালনা করেছিলেন, যিনি রাতে রজনীগন্ধা করেছিলেন, তিনি স্বপন কুমারের পালা লিখছিলেন। ভাঙাগড়া বলে একটি পালা খুব উৎকৃষ্ট হয়, তারপরে ভাই বোন, তো সেইটা ভালো লিখতে পারছিলেন না। এইবার হঠাৎ আমি মেঘমল্লারের স্বপন কুমারের বাড়িতে মাঝে মাঝে গিয়ে থাকতাম। মামা ছিল, মানে আমি মামার অসম বয়সের বন্ধু ছিলাম আর কি। সেই সময় মামা প্রেমের কথাও আমাকে বলতো। তা সেই বয়সে বললো তুই লেখ না, এই বিষয়ে একটা সিন, এই সিনটা লিখতো, সিনটা লিখলাম, অসম্ভব ভালো লাগলো। এই করতে করতে পুরো পালাটা লিখেছিলাম। এবং পয়লা বৈশাখে আমার ছবি দিয়ে, স্বপন কুমারের পাশে আমার ছবি দিয়ে 85-85-এ, তখন আমি হাত জোড় করে আছি, এটা ছোট্ট ছবি, যে আমি সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এতদিন নাটক লিখেছি, এই প্রথম যাত্রা লিখছি, আপনারা দেখতে আসুন ইত্যাদি এরকম। এবং সেই পালাটা এত হিট করেছিল যে সেটা ইতিহাস তৈরি করেছিল। কারণ সুন্দরবন থেকে, তখন বহুদিন স্বপন কুমার সুন্দরবন অঞ্চলে যাত্রা করতে যান না, কারণ উনি নদী পেরোবেন না। উনি বলতেন নদীতে ওর ফাঁড়া আছে, কিন্তু সেটা বাজে কথা। উনি ওই নদী পেরোনোর ক্লেশ নেবেন না, এরকম ওর অনেক বাইন্ডিংস ছিল, সেই শর্তগুলো মানতে হতো প্রডিউসারদের। ওই জন্যই বলেছি যাত্রার উত্তম কুমার। তখন আমার মনে আছে স্টার থিয়েটার পুরনো, তখন পড়েনি স্টার থিয়েটার, আগের স্টার থিয়েটার, আমারই পালা, গ্রিন রুমে উনি বসে আছেন, একজন কিছু মানুষ ওকে ঘিরে বলছেন যে তা আপনাকে কি সজনেখালির লোক দেখবে না? তাহলে উড়িয়ে নিয়ে গেলেই দেখবে। কত উড়িয়ে নিয়ে গেলে, মানে হেলিকপ্টারে চাপিয়ে নিয়ে গেলে দেখবে, মানে দেখবে না। স্বপন কুমারও ইয়ার্কি মেরে কথাটা বলেছিলেন। সত্যি সত্যি ওইখানকার মানুষের দাবিতে, এবং তারা ABA গনি খান চৌধুরী তখন সেন্ট্রাল মিনিস্টার, তাকে ধরে, রাজেশ পাইলট আর একজন মিনিস্টার, তাকে ধরে সুন্দরবনে, যেটা খুব অন্যায় হয়েছে এখন মনে হয়, ইকোলজির সময় দাঁড়িয়ে এই ভিক্টোরিয়াতে আবার গাছ কাটা হচ্ছে মেট্রো তৈরি হওয়ার জন্য, খুব খারাপ লাগছে এখন। তো তখন কত গাছ কেটে 20 বিঘে জুড়ে রানওয়ে তৈরি হয়ে ফকার প্লেন নামবে এমন পাইলট এলো, স্বপন কুমার দমদম থেকে উড়লেন, ফকার প্লেনে সজনেখালিতে নামলেন, সারা রাত 11টা-12টা পর্যন্ত যাত্রা হলো, ফকার প্লেন ওয়েট করলো সারা রাত, উনি ঘুমোলেন, পরদিন ভোরের ফকার প্লেনে আবার দমদম এলেন। রানওয়ে তৈরি হলো স্বপন কুমারের জন্য, এই পালার জন্য।
সেই পালার পয়লা বৈশাখে আমার ছবি বেরোনোটা, অর্থাৎ বাণিজ্যিকভাবে আমি প্রথম একটা মাধ্যমে কাজ করছি, সেইটা স্মৃতিটা আমার কাছে খুব উজ্জ্বল। সেটা আর ফিরবে না। যেমন পুজোয় নতুন গান, হেমন্তবাবু কি গাইছেন, মান্না দে কি গাইলেন, মানবেন্দ্র কি গাইলেন, শ্যামল মিত্র কি গাইলেন, ফিরবে কি? শ্রীকান্ত আচার্যের মতো গায়ক আছে, ইন্দ্রাণী সেনের মতো গায়িকা আছে, ইমনের মতো গায়িকা আছে, লোপামুদ্রার মতো গায়িকা আছে, নচিকেতা আছেন, প্রতিভা তো কম নেই। কিন্তু সেই অ্যাটমসফিয়ারটা, সেই পুজোর গান শোনার আকুলি বিকুলি মানসিকতা, এখন ওই রেডিও কি ফিরে আসবে? কারণ আমার তো এখন একটা গান একজনের মুখে শুনলাম, শুনে গানটা শুনতে ইচ্ছে করলো, এই ইচ্ছেটা পূর্ণ হবে না সেই মুহূর্তে। তবে ওই তেষ্টাটা আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। যখন শুনবো তখন পাগলের মতো ওই তো দিয়েছে সেই গানটা, অনেকদিন বাদে দিয়েছে, সেই আকাঙ্ক্ষা তো শেষ হয়ে গেছে। এখন তো যেই মনে হলো ইউটিউবে গিয়ে কার শুনতে চান ওই গানটা, লতা মঙ্গেশকরের নিজের গলা, লতা কণ্ঠীর গলা, তার চেয়েও তৃতীয় কণ্ঠীর গলা, এবার পুরুষ কণ্ঠ কে ওই গানটা গেয়েছে তার গলা, আপনি সব পেয়ে যাবেন। ফলে এইগুলো তো ফিরে পাবো না। ফলে পয়লা বৈশাখের নতুন বাংলা ছবি, নতুন বাংলা থিয়েটার, পেশাদার থিয়েটার, গ্রুপ থিয়েটারের সঙ্গে পয়লা বৈশাখের যোগ ছিল না, কিন্তু পেশাদার থিয়েটার, আমি পেশাদার থিয়েটার পাড়ায় থাকতাম, থাকি, কিন্তু থিয়েটারটা নেই। বিশ্বরূপায়, স্টারে, তেমনি রূপবাণী, অরুণা ভারতী, উত্তরা, পূরবী, উজ্জ্বলা, শ্রী, পূর্ণ, প্রাচী, এইসব হলে নতুন ছবি পয়লা বৈশাখ। পুজোটা যেমন ইভেন্ট, শীতের বড়দিনটা যেমন ইভেন্ট, পয়লা বৈশাখটারও ইভেন্ট। কোথায় কি হবে? এই সময়টাই হারিয়ে গেছে। হয়তো পয়লা বৈশাখ উপলক্ষে সেই ছবি দেয়, কিন্তু সেই উন্মাদনা, সেটা তো ফিরে পাবো না। যা পাবো না তা, হ্যাঁ ভাবি নাকি, যেটা বললেন সেটা ভাবি, কষ্ট হয়, মনে হয় যে অনেকটা হারিয়ে ফেললাম। অনেক কিছু, বিজ্ঞান আমাদের অনেক কিছু দিল, কিন্তু অনেক কিছু নিয়ে নিল, তার মধ্যে এইরকম পয়লা বৈশাখ। অবশ্যই মাটন, কিচ্ছু করার নেই, মাটনটা তো থাকা উচিত, মানে থাকবেই। মাটনটা না থাকলে তাহলে কি একটা যেন হলো না। সে ইলিশ মাছ খাওয়ালেও বলবো মাটন না হলে কি হলো না একটা। আর এই সময়টা তো খুব ইলিশ মাছের সময় নয়। তবে আমি এখন যে বয়সে পৌঁছেছি, সে বয়সে এমনি সেজে গুজে নিজেকে একটু করে রাখি বটে, কিন্তু ভেতর তো জানান দেয় যে আমার বয়সে উত্তম কুমার কবে মরে ভূত হয়ে গেছে। ফলে সৃজিত বলছে যে না, সে নাকি এখনো তিনি আসছেন হলে হলে। এনিওয়ে, ওই গলদা চিংড়িতে আবার এখন মুশকিল হয়, মাথাটায় অনেক সময় ইনফেকশন হয়। ও বড় টাইগার বাগদা চিংড়ির মালাইকারি আর মাটন, এটা চাই। আর শেষ পাতে আরো সর্বনাশ করার জন্য যদি একটু রাবড়ি বা রসমালাই হয়। তফাৎ, একটা বিরাট তফাৎ। তখন নববর্ষে নব আনন্দে জাগার একটা, মানে স্বপ্ন দেখা, অর্থাৎ তখনও কেউ কেউ হয়তো, মানে তখন আমি ভাবছি যে আমি হয়তো আরো একটা বড় জায়গায় যাব, আরো বড় হব, হয়তো যেটা হয়েছি সেটাও হওয়ার কথা নয়। এই যে আপনারা এসেছেন, কেন এসেছেন আমার কাছে? সাধারণ মানুষের কাছে তো যাচ্ছেন, আমার কাছে এসেছেন, তাহলে আমি কিছু করতে পেরেছি। শুধু তো একদিনের হঠাৎ একটা উত্তম কুমার দিয়ে হয় না। দীর্ঘদিন থিয়েটার করা, দীর্ঘদিন আমার একটা রেট্রোস্পেক্টিভ হয়ে গেছে 2013 সালে, আজ থেকে 10 বছর আগে, এবং সেটা বিভিন্ন পত্রিকায় কভার করেছিল। সেটা উদ্বোধন করতে এসেছিল বুম্বাদা, সঙ্গে ছিলেন বিভাস চক্রবর্তী, সমীক বন্দ্যোপাধ্যায়, 7 দিন সুরজিৎ, 7টা নাটকের রেট্রোস্পেক্টিভ। এসব পেয়েছি, এসব পাবো ভাবিনি, কিন্তু হয়তো আরো বড় হব ভেবেছিলাম। ফলে তখন ছিল স্বপ্ন, তখন ছিল রহস্য, কি আছে, কোথায় চলেছি, কিসের অন্বেষণে।
এখন জেনে গেছি যে এর চেয়ে আর 2 ইঞ্চি বাড়বো, এর ফলে হয়তো আর 2টো সিরিয়ালে পাঠ করব, কিংবা সৃজিত হয়তো এতে খুশি হয়, একটা ছবিতে ডাকবে বড় জোর। এই এখন জানা হয়ে গেছে, ফলে তখন আনন্দটা অনেক বেশি ছিল, কারণ না জানার আনন্দ কি হতে পারে। আর এখন জেনে গেছি আর কি হবে, এর 2 ইঞ্চি কমবে আর বাড়বে। এটা না খুব আমাকে সবাই খুব পুরনোপন্থী বলবে, এটা খুব কিরকম স্ট্যাটিক হয়ে গেছে। একই ছবি, 4-5টা টাইপের ওই শুভ নববর্ষ লেখা থাকে সব সময়, যেমন হ্যাপি নিউ ইয়ার থাকে। ওটা নিয়মমাফিক একটা ওই যাদের আছে পাঠিয়ে দেওয়া, সেটায় কখনো কখনো সত্যি আত্মিক টানে পাঠানো হয়, কখনো কখনো লিয়াজো রাখার জন্য পাঠানো হয়, কখনো কখনো ওই কি বলে ওটাকে এখন, ওই পিআর করার জন্য পাঠানো হয়, এবং যাকে পাঠানো হয় সে বিরক্ত হয়, কারণ তার ওটা ভারী হয়ে যাচ্ছে। একই কারণ ওই টাইপ তো কয়েকটা, ফলে শুভ নববর্ষ ওই কায়দা করে লেখা হয়তো 6জন পাঠিয়েছে একই রকম। ফলে কি শুভ বিজয়া, কি শুভ নববর্ষ, ওইগুলোর মধ্যে না কোনো প্রাণ পাওয়া যায় না। অনেকে বরং তো লিখে দেয় এত বেশি পাঠাবেন না, কি কষ্টকর। তখন যেটা ছিল, রক্ত মাংসের হার্দিক যোগটা ছিল। রাস্তায় দেখা হচ্ছে 2জন ধুতি পাঞ্জাবি পরে কোলাকুলি করছে, হ্যাঁ, শুভ নববর্ষ বলে একটা অন্য লাইফ ছিল। সে লাইফটা চলে গেছে আর চলে যাবেও, কারণ যতদিন শুনছি গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, জল শুকিয়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, পৃথিবী আর কতদিন, আমরা সেসব না বুঝেই এসির পর এসি চালিয়ে যাচ্ছি, একইভাবে চলছি, আলোচনা হচ্ছে সেটাও এসির মধ্যেই হচ্ছে, এবং অর্থাৎ একটা ডেকাডেন্সের দিকে একটু একটু করে এগোচ্ছে। তো এখন যতই নিজেকে বুস্ট আপ করি না কেন যে আনন্দের জন্যে, সেটা মনকে চোখ ঠারানো। অর্থাৎ তাহলে তো অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকে না। একটা সিগারেট নিশ্চিন্তে খাওয়া যেত, সিগারেট খেতে গেলেই অমনি চোখের সামনে বিভৎস সব ছবি দিয়ে সিগারেটের ক্ষতিকারক দিকটা সিনেমায় ছবার করে দেখানোর এই ভয়াবহতা ছিল না। হয়তো ক্ষতি তখনও হতো, কিন্তু অনেক কিছু ছিল না, যার ফলে জীবনটা অনেক স্মুথ ছিল, আনন্দদায়ক ছিল। তা সেইটা এখন, আমি তো নেগেটিভ কথা বলছি, তবু এসবগুলো বললাম, এগুলো ভুলে যেতে হবে, কারণ যতদিন শ্বাস ততদিন আস, বা যতদিন আস ততদিন শ্বাস। ফলে যতদিন বাঁচছি ততদিন আনন্দ রেখেই বাঁচতে হবে। বলছি বটে, কিন্তু ওই মোবাইলে পাঠানো ছাড়াও তো আমরা ফোন করি প্রিয়জনকে, কি হলো আজ বাড়িতে, কি রান্না, যাবো নাকি, এরকম তো হয়। সেগুলোর মধ্যে আন্তরিকতা আছে, সেগুলো থেকে খুঁজে নেব আনন্দ। নববর্ষ নববর্ষই থাক, তবু কিছুটা ভুলে আরেকটা নতুন বছরকে আরেকটু আশা প্রত্যাশা দিয়ে যদি বরণ করা যায়, মন্দ কি। নমস্কার, আগামী শুভ নববর্ষে আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের শুভ হোক এই পৃথিবীতে দাঁড়িয়ে যতটা শুভ হওয়া সম্ভব। তবে একটা কথা বলি, এই নববর্ষকে ঘিরে যদি আমরা শপথ নিই, সামনে নির্বাচন নামক একটি ভয়ঙ্কর জিনিস আছে, তা আমরা যদি নববর্ষে শপথ নিই যে আমরা এই নির্বাচনে হানাহানি করব না, অনেক মায়ের কোল খালি করতে দেব না, অনেক স্ত্রীর মুখের হাসি কেড়ে নেব না, আমরা মানুষকে মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে দেব না, কেমন হয় দেখি না, চেষ্টা করে দেখুন না যদি নববর্ষে এরকম একটা ভালো শপথ নেওয়া যায়।